নমস্কার। আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু সকাল আর সন্ধ্যার টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করবেন আর শেয়ারও করবেন। আর যদি ইউটিউব বা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন দেরি না করে এবার তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ চাল ধুয়ে নেব। এই চালটা আমার সেদ্ধ চাল, যে চালটা সাধারণত আমরা ভাত খেয়ে থাকি সেই চাল। চালটা প্রথমে খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। যত ভালো করে ধুয়ে নেওয়া হবে রেসিপিটা কিন্তু তত দেখতে ভালো লাগবে আর জিনিসটা সাদা হবে। চালটা ধুয়ে নিয়ে এবার 3 থেকে 4 ঘন্টা এটা ঢেকে রেখে দিতে হবে। আর যদি এটা সকালবেলার জন্য বানান তাহলে কিন্তু আগের দিন রাত্রেবেলাতেও এটা ভিজিয়ে রেখে দিতে পারেন। আমি যেমন সকালবেলার জন্যই করেছিলাম সেই জন্য এটা রাত্রেবেলাতেই ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে ধুয়ে নেওয়ার পরে পরের দিন সকালবেলায় আমি চালটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। ওটার মধ্যে যেন একদম জল না থাকে। জলটা ঝরিয়ে নেওয়ার পরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে নেব। আর কিছুক্ষণ সময় ধরে কিন্তু মিক্সিটা চালিয়ে বেশ ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, কোনো রকম দানা যেন ওর মধ্যে না থাকে। আর যে কাপের পরিমাণে আমি চাল নিয়েছি সেই কাপের পরিমাণেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। আমি এখানে কোনো রকমই জল ইউজ করব না। দিয়ে একটা পেস্ট আমার তৈরি হয়ে গেল। জিনিসটা যদি গাঢ় থাকে পরে সেটা জল ইউজ করা যাবে, কিন্তু প্রথম অবস্থাতে কিন্তু জল কোনো রকমভাবেই দেওয়া যাবে না। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজিটাও আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ডাস্ট করে নিয়েছিলাম। এবার সব কিছু খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। আর এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফাটানো হবে জিনিসটা কিন্তু তত ফুলবে। আমার এখানে আরও একটু জল লাগবে, তাই আমি আরও একটু জল দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে নেওয়া লঙ্কা আর একটুখানি আদাটা আমি এখানে ক্র্যাশ করে দিচ্ছি। আমি এখানে মোটামুটি 1/2 ইঞ্চি মতো আদা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অনেকক্ষণ সময় ধরে এটা আমি কিন্তু এবার ফাটিয়ে নেব। আজকের রেসিপিটা কতটা ভালো হবে সেটা কিন্তু এই ফাটানোর ওপরেই পুরোটাই ডিপেন্ড করে। তারপরে আমি ঠিক এই রকমভাবে জিনিসটা পাতলা করে নিয়েছি, ঠিক যেভাবে ধোসার ব্যাটার হয়ে থাকে সেই রকম। খুব গাঢ়ও করব না, খুব পাতলাও করব না। ওদিকে উনুনে আমি একটা তড়কা প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে, একটু সর্ষে আর কিছুটা কারি পাতা। কারি পাতাগুলো আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে দেব ব্যাটারটার মধ্যে, দিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি আবার মিশিয়ে নেব। আর এবার আমি দিচ্ছি ওর মধ্যে একটা ইনোটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এটা সঙ্গে সঙ্গে কিন্তু স্টিমে বসিয়ে দিতে হবে। কেননা এই ইনো কিংবা বেকিং সোডা বা বেকিং পাউডার সব কিছুরই কাজ করার একটা নির্দিষ্ট সময় আছে। খুব বেশি সময় ধরে যদি এটা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা একদমই ফুলতে চাইবে না। আমি আরও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কন্টিনিউ ফাটিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে একটু তেল দিয়ে তেলটা পুরো বাটিটায় খুব ভালোভাবে ব্রাশ করে দেবো যাতে কোথাও বাদ না থাকে। তেল যদি কোথাও বাদ থেকে যায় তাহলে কিন্তু জিনিসটা বাটিটার সাথে লেগে যাবে, যেভাবে আমরা কেক করে থাকি সাধারণত। তেলটা পুরোটা খুব ভালোভাবে ব্রাশ করে দেওয়ার পর আমি এর মধ্যে এটা দিয়ে দিলাম। এবার এটা স্টিমে বসাবো, সেই জন্য এইদিকে আমি একটা প্রেসার কুকারে জল কিছুক্ষণ আগে চাপিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি এই জিনিসটা বসালাম। আমি ডাইরেক্ট যদি নিচে বসিয়ে দিই তাহলে হিট পেয়ে অনেক সময় নিচটা না পুড়ে যেতে পারে, সেই জন্য আমি একটা স্ট্যান্ডের ওপর এটা বসালাম। বসানোর পরে আমি একটা ফয়েল পেপার দিয়ে উপরটা খুব ভালোভাবে কভার করে দিলাম। আসলে এই প্রেসার কুকারটা আমার বিয়ের আগের প্রেসার কুকার, তো এটা ঢাকনাটা ঠিক নাই, সেই জন্য যাতে কোনো দিক দিয়ে স্টিম না বেরোয় আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে উপরে আটকিয়ে তারপর একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। আপনাদের যদি সেরকম ঢাকা সেট কোনো পাত্র থাকে তার মধ্যে বসাতে পারেন, তাহলে আর ফয়েল পেপার দেওয়ার দরকার নেই। আর অন্য কোনো বড় বাটি কিংবা কোনো কিছুর মধ্যে বসাতে চাইলে
তার উপরে কিন্তু এরকমভাবে একটা ফয়েল পেপার দিয়ে দেবে, তাতে কিন্তু জিনিসটা খুব ভালো হয়। 20 থেকে 25 মিনিট একদম লো হিটে আমি এটা স্টিমে রেখে দিয়েছিলাম। তারপর একটা কাঠি ঢুকিয়ে আমি দেখলাম কাঠিটার গায়ে কিছু লেগে যাচ্ছে কি না। দেখছি যখন কিছু লেগে গেল না, তখন বুঝলাম তাহলে জিনিসটা আমার হয়ে গেছে। এবার চারিধার দিয়ে চাকু দিয়ে কেটে নিয়ে আমি একটা থালার ওপর ঢেলে নিলাম। আর দেখুন জিনিসটা সত্যি কিন্তু খুব নরম হয়েছে। এবার এটা আপনারা আপনাদের পছন্দের মতো শেপ করে সবাইকে দিতে পারেন। আমি এখানে চৌকো চৌকো পিস করে কিন্তু কেটে নিয়েছি। বাড়িতে লোকজন আসলে কি দেবো একটা চিন্তা থেকে যায়, তো এরকম কোনো রেসিপি যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবারই খুব ভালো লাগবে, আর জিনিসটা একদম নতুনত্ব। দেখুন জিনিসটা সত্যি কতটা নরম হয়েছে, আমি তো নিজেও ভাবতে পারিনি সত্যি জিনিসটা এতটা নরম হবে। যাই হোক, এবার এটার জন্য একটা চাটনি তৈরি করে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা রোস্টেড বাদাম, যেটা আমি আগের থেকেই শুকনো তাওয়ায় নেড়ে খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ মতো, মানে 5 টেবিল চামচ মতো নারকেল কোড়া, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতো আদা, একটা লঙ্কা, কিছুটা ধনেপাতা আর 1 ইঞ্চি মতো তেঁতুল দিয়ে সব কিছু একটা ভালো পেস্ট আমি তৈরি করে নিলাম। দিয়ে একটা জায়গায় ঢেলে নিচ্ছি, কিন্তু এই জায়গাটা আমার দেখলাম ছোট হয়ে যাচ্ছে, তাই পরে আমি আবার একটা বড় বাটিতে সেটা শিফট করে নিলাম। পরে এটাতে ফোড়ন দেওয়ার জন্য আমি আবার একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে ওর মধ্যে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ সর্ষে আর কিছুটা কারি পাতা। এখানে না তেলটা খুব বেশি গরম হয়ে গেছিলো আর কারি পাতাটা আমার একটু কালারটা ধরে গেছে, সেই জন্য ভিডিওটা তাড়াহুড়োতে অন করতেও আমার খেয়াল নেই। যাই হোক, ওই ফোড়নটা আমি এবার এই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আজকের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এত দূরই, দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো আবার একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।